আমি ৫ বছর ধরে আমার অসুস্থ স্বামীর সেবা করছি। নিজের জীবন, নিজের স্বপ্ন, নিজের ইচ্ছেগুলো একে একে বিসর্জন দিয়েছি শুধু মানুষটার জন্য। অথচ একদিন হঠাৎ তাকে তার বন্ধুর সামনে হেসে বলতে শুনলাম আমি নাকি তার বিনা বেতনের নার্স। সেদিন আমি চিৎকার করিনি, কাঁদিনি, ঝগড়াও করিনি। শুধু নীরবে সিদ্ধান্ত নিয়েছিলাম এবার তার পায়ের নিচে থেকে একে একে সব কিছু সরিয়ে নেব, কিন্তু সে টেরও পাবে না। আমার নাম সাদিয়া। ৫ বছর ধরে আমি একজন মানুষের স্ত্রী ছিলাম না, ছিলাম তার ছায়া। তার ওষুধের সময় মনে রাখা থেকে শুরু করে রাতের অন্ধকারে ঘুম ভেঙে উঠে তার বালিশ ঠিক করে দেওয়া, সব কিছু আমার দায়িত্ব ছিল। আমার স্বামী মাহির রহমান ৫ বছর আগে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কোমর থেকে নিচের অংশ অবশ হয়ে যায় তার। তখন আমাদের বিয়ের হয়েছে মাত্র ১ বছর। আমার বয়স ছিল ২৮। মাথা ভর্তি স্বপ্ন ছিল, নতুন সংসার ছিল, ভবিষ্যৎ নিয়ে কত পরিকল্পনা ছিল। কিন্তু এক বিকেলে সব কিছু বদলে গেল। দুর্ঘটনার পর হাসপাতালের বিছানা, ডাক্তার, ফিজিওথেরাপি আর ওষুধের প্রেসক্রিপশনই হয়ে উঠল আমাদের জীবনের নতুন বাস্তবতা। আমি শিখে ফেললাম কিভাবে একজন পূর্ণবয়স্ক মানুষকে কোলে তুলে বসাতে হয়, কিভাবে তাকে গোসল করাতে হয়, কিভাবে রাত জেগে তার শ্বাস প্রশ্বাসের দিকে নজর রাখতে হয়, কিভাবে নিজের ক্লান্তি লুকিয়ে রেখে হাসতে হয়। আত্মীয় স্বজন সবাই আমাকে দেখে বলতো, ওপরওয়ালা তোমাকে ভালো রাখুক মা, এমন স্ত্রী আজকাল কোথায় পাওয়া যায়। আমি লজ্জা পেয়ে হাসতাম, মনে মনে ভাবতাম এটাই তো ভালোবাসা। কিন্তু কখনো কখনো ভালোবাসা আর আত্মবিসর্জনের মাঝের সীমারেখাটা এত সূক্ষ্ম হয়ে যায় যে মানুষ বুঝতেই পারে না সে ভালোবাসছে নাকি নিজেকেই ধ্বংস করছে। সেদিনও আমি ঠিক আগের দিনের মতোই ভোরে ঘুম থেকে উঠেছিলাম। মাহিরের খুব প্রিয় ছিল গরম গরম ভাপা পিঠে। শীতকাল ছিল, সকালবেলা এক দোকানে বিশেষ ভাপা পিঠে বানানো হতো। অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে পিঠেগুলো কিনলাম, ভাবছিলাম আজ ওকে একটু খুশি করব। সেদিন ওর পুনর্বাসন কেন্দ্রেও যাওয়ার কথা ছিল। আমি পিঠার প্যাকেট হাতে নিয়ে সেখানে পৌঁছালাম। গেট দিয়ে ঢুকেই দেখলাম মাইহিল হুইল চেয়ারে বসে একজন লোকের সঙ্গে গল্প করছে। আমি একটু দূরে দাঁড়ালাম, ওদের কথা শেষ হলে যাব। ঠিক তখনই মাহিরের হাসির শব্দ কানে এলো। অনেক দিন পর এত প্রাণ খোলা হাসি শুনলাম, অদ্ভুতভাবে ভালোও লাগলো। কিন্তু পরের মুহূর্তে সেই হাসি আমার বুকের ভিতর ছুরি হয়ে বিঁধল। মাহির বলল, দোস্ত, আমি আসলেই ভাগ্যবান। একজন মানুষকে একসাথে নার্স, কাজের লোক, ড্রাইভার আর রাঁধুনি হিসাবে পেয়ে গেছি, তাও আবার ১ টাকাও খরচ করতে হয় না। লোকটা হেসে উঠল। আমার হাত থেকে প্রায় পিঠের প্যাকেটটা পড়ে যাচ্ছিল। মাহির আবার বলল, সাদিয়া এখনো বিয়ের সময় সেই কথাগুলো বিশ্বাস করে, সুখে দুঃখে পাশে থাকবে, তাই ও কখনো আমাকে ছেড়ে যাবে না। আমার নিঃশ্বাস ভারী হয়ে এলো। তারপর লোকটা জিজ্ঞেস করলো, আচ্ছা তোমার সম্পত্তির কি ব্যবস্থা? মাহির নির্দ্বিধায় বলল, সব কিছু তো আমার ছেলে রায়হানের জন্য। নিজের রক্ত তো শেষ পর্যন্ত নিজেরই হয়। রায়হান মাহিরের আগের স্ত্রীর ছেলে। ছেলেটা কখনো আমাকে মা বলে ডাকেনি, ডাকবেও না, সেটা আমি জানতাম। কিন্তু সে আমাকে কখনো পরিবারের সদস্য হিসাবেও ভাবেনি। বাড়িতে এসে নিজের প্লেট নিজে পর্যন্ত রান্নাঘরে রাখতো না। আমাকে দেখলে এমন আচরণ করত যেন আমি বাড়ির গৃহকর্মী। আর মাহির সবসময় একই কথা বলতো, ছেলেটার মন খারাপ থাকে, একটু মানিয়ে নাও সাদিয়া। সেদিন বুঝলাম আমি শুধু রায়হানকে নয়, মাহিরকেও ভুল বুঝেছিলাম। মাহির আবারও বলল, যতদিন ও আমাকে দেখাশোনা করছে ততদিন আমার কোনো খরচ নেই, জানো এখন একজন সার্বক্ষণিক নার্সের কত বেতন? লোকটা একটা অঙ্ক বলল। মাহির হেসে উঠল, দেখেছ, আমি সব ফ্রিতে পাচ্ছি। সেদিন আমার ভিতরে কিছু একটা চিরতরে মরে গেল। আমি সামনে যাইনি, ঝগড়াও করিনি, শুধু ফিরে এসেছিলাম। গাড়ির ভেতরে বসে অনেকক্ষণ স্টিয়ারিং চেপে ধরেছিলাম। চোখে পানি ছিল না, শুধু একটা অনুভূতি ছিল, সব শেষ। সেদিন বিকেলে আমি নিজে মাহিরকে আনতে যাইনি, একটি বিশেষ পরিবহন সেবার ব্যবস্থা করে দিয়েছিলাম। বাড়িতে ঢুকেই সে বিরক্তি মুখে বলল, তুমি কোথায় ছিলে? কাজে ছিলাম। আর পিঠে? আমি কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে রইলাম। ৫ বছর ধরে যে মানুষটাকে অসহায় ভেবে বুকের ভেতর আগলে রেখেছিলাম, সেদিন প্রথমবার তাকে অন্যরকম লাগলো। অসহায় নয়, স্বার্থপর। আমি শান্ত গলাম বললাম, আনতে ভুলে গেছি। মুহূর্তেই তার মুখের রং বদলে গেল। ভুলে গেছো মানে?
আমি কোনো উত্তর দিলাম না। ওষুধ দিলাম, বালিশ ঠিক করে দিলাম, রাতের খাবার খাইয়ে দিলাম, সবই করলাম, কিন্তু আগের সেই সাদিয়া আর ছিল না। পরদিন থেকে আমি নীরবে কাজ শুরু করলাম। বাড়ির সব কাগজপত্র বের করলাম, ব্যাংকের হিসাব, জমির দলিল, বীমার নথি, বিভিন্ন ফাইল। যেসব বিষয় মাহির কখনো আমাকে গুরুত্ব দিয়ে বোঝানোর প্রয়োজনই মনে করেনি, কারণ তার ধারণা ছিল আমি এসব বুঝি না। আর তখনই একের পর এক সত্য সামনে আসতে লাগলো। একটি জীবন বীমা, একটি গোপন ব্যাংক হিসাব, একটি উইল। সেই উইলে আমার নাম পর্যন্ত নেই, সব কিছু রায়হানের নামে। আরও অবাক হলাম যখন দেখলাম প্রতি মাসে বড় অঙ্কের টাকা রায়হানের অ্যাকাউন্টে পাঠানো হয়। আমি যেখানে গ্যাস বিল, বাজার খরচ আর ওষুধের টাকার হিসাব মেলাতে হিমশিম খাচ্ছি, সেখানে মাহি নিজের ছেলের জন্য নিয়মিত টাকা পাঠাচ্ছে। ফাইলগুলো দেখে আমার হাসি পেয়েছিল, কিন্তু সেটা আনন্দের হাসি ছিল না, নিজের বোকামি বুঝতে পারার হাসি। সেদিন রাতে খাবার খাওয়ানোর সময় মাহির জিজ্ঞেস করলো, তুমি এত চুপচাপ কেন? আমি টিস্যু দিয়ে তার ঠোঁট মুছে দিলাম। ক্লান্ত লাগছে। সে নির্বিকারভাবে বলল, আমি ঘুমিয়ে গেলে বিশ্রাম নিও। কথাটা এমনভাবে বলল যেন আমি তার কর্মচারী, যেন আমার নিজের কোনো জীবন নেই। আমি শুধু মৃদু হেসেছিলাম। আচ্ছা। পুরো 2 সপ্তাহ আমি এমন আচরণ করলাম যেন কিছুই ঘটেনি। আগের মতোই রান্না করছি, আগের মতোই ওকে থেরাপি সেন্টারে নিয়ে গেছি, সবার সামনে হাসি মুখে থেকেছি। কিন্তু রাত নামলেই আমি অন্য কাজে ব্যস্ত হয়ে পড়তাম। একটা একটা করে কাগজের কপি সংগ্রহ করতাম, ব্যাংকের হিসাব সংরক্ষণ করতাম, গুরুত্বপূর্ণ কথোপকথন রেকর্ড করতাম। একদিন রায়হানকে বলতে শুনলাম, বাবা মারা গেলে এই বাড়িতে আর ওর জায়গা থাকবে না। আর মাহির হেসে উত্তর দিল, থাকতে দাও, যতদিন কাজে লাগে ততদিন থাকুক। আমি সেই কথাগুলো সংরক্ষণ করে রাখলাম। তারপর একদিন একজন আইনজীবীর সঙ্গে দেখা করলাম, খুব শক্ত মনের একজন নারী। সব কাগজপত্র, সব তথ্য, সব রেকর্ডিং তার সামনে রাখলাম। তিনি সব শুনে কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর ধীরে ধীরে বললেন, সাদিয়া, তোমার স্বামীর একজন নার্সের দরকার নেই, তার দরকার আদালতের মুখোমুখি হওয়া। সেদিন শুক্রবার ছিল। আমি স্বাভাবিকের চেয়ে একটু আগেই বাড়ি ফিরেছিলাম। ঘরে ঢুকেই শুনলাম মাহির ফোনে কথা বলছে। ওপাশে নিশ্চয়ই রায়হান ছিল। মাহির বলছিল, চিন্তা করিস না, আমি সব ব্যবস্থা করে রেখেছি, আমার পরে সব কিছু তোরই হবে, ও এই বাড়িতে থাকতে পারবে না। আমি নিঃশব্দে তার পিছনে গিয়ে দাঁড়ালাম। অদ্ভুত ব্যাপার, এবার আর কষ্ট লাগছিল না, কান্নাও পাচ্ছিল না, বরং বুকের ভিতর এক ধরনের শান্তি কাজ করছিল। আমি রান্নাঘরে চলতে থাকা ব্লেন্ডারটা বন্ধ করে দিলাম। হঠাৎ শব্দ থেমে যেতেই মাহির ঘুরে তাকালো। আমাকে দেখে তার মুখের হাসি মিলিয়ে গেল, চোখে মুখে স্পষ্ট অস্বস্তি। কাঁপা গলায় সে জিজ্ঞেস করলো, তুমি কতক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছো? সেই প্রশ্নটাই ছিল এমন এক মুহূর্তের শুরু, যখন মাহির প্রথমবার বুঝতে শুরু করলো 5 বছর ধরে যাকে সে নিজের সবচেয়ে নিশ্চিত ভরসা ভেবে ভেবেছিল, সেই মানুষটাই ধীরে ধীরে তার হাতের মুঠোর থেকে বেরিয়ে যাচ্ছে। মাহিরের প্রশ্ন শুনে আমি ধীরে ধীরে তার দিকে তাকালাম। কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি সেটা কি খুব গুরুত্বপূর্ণ? মাহিরের মুখ শুকিয়ে গেল। ফোনের ওপাশ থেকে রায়হানের কণ্ঠ ভেসে আসছিল, বাবা, কি হয়েছে? মাহির তাড়াতাড়ি কল কেটে দিল। ঘরে কয়েক সেকেন্ডের জন্য এমন নীরবতা নেমে এলো যেন কেউ নিঃশ্বাস নিতেও ভয় পাচ্ছে। আমি শান্তভাবে একটা গ্লাসে পানি ঢাললাম, তারপর তার সামনে রেখে বললাম, পানি খাও। মাহির অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল। হয়তো সে অপেক্ষা করছিল আমি চিৎকার করব, কাঁদবো, ঝগড়া করব, কিন্তু আমি কিছুই করলাম না, শুধু নিজের ঘরে চলে এলাম। সেই রাতেই আমি সিদ্ধান্ত নিলাম আর একদিনও নিজেকে অসম্মানিত হতে দেব না। পরদিন সকালে নাস্তার টেবিলে আমি একটা খাম এনে মাহিরের সামনে রাখলাম। এটা কি? খুলে দেখো। মাহির কাগজগুলো বের করতেই তার মুখের রং বদলে গেল। সেগুলো ছিল আইনজীবীর পাঠানোর নোটিশ, বৈবাহিক অবহেলা, মানসিক নির্যাতন, সম্পদের গোপন তথ্য এবং ভবিষ্যৎ নিরাপত্তা সংক্রান্ত আইনি দাবি। মাহির বিস্ময়ে আমার দিকে তাকিয়ে বলল, তুমি আদালতে যাবে? হ্যাঁ। আমার বিরুদ্ধে? আমি হালকা হেসে বললাম, না, আমি আমার পক্ষে দাঁড়াবো। কথাটা শুনে সে যেন আরও বেশি আঘাত পেল, কারণ 5 বছরে প্রথমবার আমি নিজের কথা বলেছিলাম। পরবর্তী কয়েক সপ্তাহে পরিস্থিতি বদলাতে শুরু করলো। মাহির বুঝতে পারছিল না কিভাবে সবকিছু তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। বাড়ির আর্থিক নথি আদালতে জমা হলো, তার গোপন হিসাব বেরিয়ে এলো, বীমার কাগজ বেরিয়ে এলো, রায়হানের কাছে পাঠানো টাকার হিসাবও সামনে চলে এলো। বিচারক সবকিছু মনোযোগ দিয়ে দেখলেন। একদিন আদালতে বিচারক সরাসরি মাহিরকে জিজ্ঞেস করলেন,
আপনার স্ত্রী 5 বছর ধরে আপনার পূর্ণকালীন সেবিকা হিসাবে কাজ করছেন। তার ভবিষ্যৎ নিরাপত্তার জন্য আপনি কি ব্যবস্থা করেছেন? মাহির কোনো উত্তর দিতে পারল না, কারণ উত্তর ছিলই না। সত্যি বলতে সে কখনো ভাবেইনি সেই সময় রায়হান আরও বদলে গেল। সে বাড়িতে এসে চিৎকার করে বলল, তুমি বাবাকে ঠকাচ্ছ। আমি শান্তভাবে বললাম, আমি শুধু নিজের প্রাপ্য চাইছি, তোমার কোনো প্রাপ্য নেই। আমি তার চোখের দিকে তাকিয়ে বললাম, তাহলে 5 বছর ধরে যে নারী তোমার বাবার মলমূত্র পরিষ্কার করেছে, রাত জেগেছে, নিজের জীবন বিসর্জন দিয়েছে, তার মূল্য কত? রায়হান উত্তর দিতে পারল না, কারণ মানুষ অনেক সময় ভালোবাসাকে বিনামূল্যে পাওয়ার অভ্যেসে পরিণত হয়ে ফেলে। এরপর একটা ঘটনা ঘটল যা আমি নিজেও কল্পনা করিনি। এক রাতে মাহিরের হঠাৎ শ্বাসকষ্ট শুরু হলো। আমি তখন পাশের ঘরে ছিলাম। আগের মতন ছুটি যায়নি। প্রথমে অ্যাম্বুলেন্সে ফোন করলাম, তারপর প্রতিবেশীদের ডাকলাম, সব নিয়ম মেনে সাহায্য করলাম, কিন্তু আর নিজের জীবন বিপন্ন করে নায়িকা হওয়ার চেষ্টা করিনি। হাসপাতালে নেওয়ার পর ডাক্তার বললেন, সময় মতন ব্যবস্থা না নিলে সমস্যা হতে পারত। মাহির অনেকক্ষণ আমার দিকে তাকিয়েছিল। সেই চোখে প্রথমবার আমি ভয় দেখেছিলাম, অসহায়ত্ব দেখেছিলাম, আর হয়তো অনুশোচনাও। কয়েকদিন পর হাসপাতালে সে আমাকে একা ডেকে বলল, সাদিয়া, আমি ভুল করেছি। আমি চুপ করে রইলাম। আমি ভাবতাম তুমি কখনো চলে যাবে না। জানি, আমি তোমাকে স্বাভাবিক মানুষ হিসাবে দেখিনি। কথাটা বলতে বলতে তার চোখ ভিজে উঠল। আমি তোমাকে ভালোবাসি। অনেকক্ষণ পর আমি বললাম, ভালোবাসা আর সুবিধা নেওয়া এক জিনিস নয় মাহির। সে মাথা নিচু করে ফেলল। আমাকে আর একটা সুযোগ দাও। আমি জানালার বাইরে তাকালাম। সকালে সূর্য উঠছিল। 5 বছর ধরে আমি এই কথাটার জন্য অপেক্ষা করেছি, কিন্তু অদ্ভুতভাবে আজ আর সেই কথার কোনো মূল্য নেই। কারণ মানুষ যখন দীর্ঘদিন ক্ষুধার্ত থাকে, তখন একসময় ক্ষুধাটাই মরে যায়। আমি ধীরে বললাম, দেরি হয়ে গেছে। মামলার রায় বের হতে আরও 3 মাস লেগেছিল। আদালত স্বীকার করলো যে আমি দীর্ঘ সময় স্বামীর প্রধান পরিচর্যাকারী হিসেবে কাজ করেছি। আমার ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তার ব্যবস্থা করা হলো। বাড়ির একটি অংশ এবং নির্দিষ্ট পরিমাণ সম্পদের অধিকারও পেলাম। রায়হান ক্ষুব্ধ ছিল, কিন্তু আইনের সামনে তার কিছুই করার ছিল না। 6 মাস পর আমি নতুন একটি ছোট্ট বাসায় উঠলাম। প্রথম দিন ঘরে ঢুকে বুঝতে পারলাম, এই বাড়িতে কোনো হুইল চেয়ারের শব্দ নেই, কোনো ওষুধের অ্যালার্ম নেই, কেউ চিৎকার করে ডাকছে না, কেউ আদেশ দিচ্ছে না। অদ্ভুত এক নীরবতা। প্রথমে ভয় লাগছিল, তারপর ধীরে ধীরে সেই নীরবতার মধ্যেই আমি নিজেকে খুঁজে পেলাম। অনেক বছর পর আমি আবার ছবি আঁকা শুরু করলাম, আবার বই পড়া শুরু করলাম, বন্ধুদের সঙ্গে দেখা করলাম, নিজের জন্য নতুন জামা কাপড় কিনলাম। আয়নায় দাঁড়িয়ে নিজেকে দেখলাম আর বুঝলাম আমি এখনো বেঁচে আছি। 1 বছর পর একটি পুনর্বাসন কেন্দ্র থেকে আমাকে আমন্ত্রণ জানানো হলো। তারা দীর্ঘদিন অসুস্থ জনের সেবা যত্ন করা মানুষদের নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করেছে। আমাকে বক্তৃতা দিতে বলা হয়েছিল। মঞ্চে দাঁড়িয়ে আমি শত শত মানুষের দিকে তাকালাম। তাদের চোখে আমি নিজের অতীত দেখলাম, ক্লান্তি, ত্যাগ, নিঃস্বার্থ ভালোবাসা। আমি মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে বললাম, কাউকে ভালোবাসা মহৎ কাজ, কিন্তু নিজের অস্তিত্ব হারিয়ে ফেলা কোনো মহৎ কাজ নয়। যদি আপনি অন্যের জন্য সব কিছু করেন অথচ নিজের জন্যই কিছুই না রাখেন, তাহলে একদিন দেখবেন আপনার ভিতরে আর কিছুই অবশিষ্ট নেই। পুরো হল ঘর নিস্তব্ধ হয়ে গেল। আমি হাসলাম। মনে রাখবেন, ভালোবাসা কখনো দাসত্ব নয়, আর আত্মসম্মান কোনো বিলাসিতা নয়। এটা আপনার অধিকার। লোকজন দাঁড়িয়ে হাততালি দিতে লাগলো। আমি চোখ বন্ধ করলাম। মনে হলো বুকের ওপর থেকে বহু বছরের একটা পাথর নেমে গেছে। সেদিন রাতে বাসায় ফিরে বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়েছিলাম। শীতের হালকা বাতাস বইছিল। হঠাৎ ফোনে একটা মেসেজ এলো, মাহির। মাত্র 3টি শব্দ লিখেছে, ক্ষমা করে দিও। অনেকক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে রইলাম, তারপর ফোনটা বন্ধ করে দিলাম। কারণ ক্ষমা পাওয়া আর ফিরে যাওয়া এক জিনিস নয়। আমি তাকে ক্ষমা করেছিলাম, কিন্তু নিজেকে আর কখনো হারাতে রাজি ছিলাম না। বারান্দার ওপরে চাদরটা ঝলমল করছিল, আর বহু বছর পর প্রথমবার আমি অনুভব করলাম আমি কারোর ছায়া নই, আমি শুধুই সাদিয়া, এবং সেটাই যথেষ্ট। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে চিনতে কষ্ট হতো, কারণ 5 বছর ধরে আমি শুধু অন্য একজনের জীবন বাঁচাতে ব্যস্ত ছিলাম, নিজের জীবনটা বাঁচানোই ভুলে গিয়েছিলাম। তারপর ধীরে ধীরে সব বদলাতে শুরু করলো। আমি পুরনো চাকরিতে ফিরে গেলাম, নতুন কোর্সে ভর্তি হলাম। অনেক দিন পর একদিন হঠাৎ বুঝলাম আমি আবারও হাসছি, সত্যিকারের হাসি।
এক বিকেলে অফিস থেকে ফেরার পথে ফোন বেজে উঠল। অচেনা নম্বর। রিসিভ করতেই পরিচিত কণ্ঠস্বর, মাহির। অনেক দুর্বল শোনাচ্ছিল। সাদিয়া। আমি চুপ রইলাম। সে ধীরে ধীরে বলল, আমি তোমার কাছে ক্ষমা চাইতে ফোন করেছি। আমার চোখ বন্ধ হয়ে এলো। ওপাশে কান্নার শব্দ। আমি অনেক দেরি করে ফেলেছি, তাই না? কিছুক্ষণ নীরব থেকে আমি বললাম, হ্যাঁ মাহির, অনেক দেরি। সে আবারও বলল, তুমি আমাকে সত্যিই ভালোবাসতে? আমি উত্তর দিতাম, ভালোবাসতাম, কিন্তু তুমি সেই ভালোবাসার সম্মান করতে জানোনি। এরপর আর কোনো কথা বলিনি। কল কেটে দিলাম। আকাশে তখন সূর্য ডুবছিল। সোনালি আলো চারপাশ ভরে দিয়েছিল। আমি হাঁটতে হাঁটতে উপলব্ধি করলাম, প্রতিশোধ মানে কাউকে ধ্বংস করা নয়। প্রতিশোধ মানে কখনো কখনো নিজের মূল্য বুঝে সেই জায়গা থেকে সরে আসা, যেখানে মানুষ তোমাকে ব্যবহার করে। মাহির হারিয়েছিল একজন স্ত্রীকে, একজন সঙ্গীকে, একজন বন্ধুকে, একজন মানুষকে যে তার সবচেয়ে খারাপ সময়ে তাকে ছেড়ে যায়নি। আর আমি ফিরে পেয়েছিলাম নিজেকে 5 বছর পর প্রথমবার। আর সেই জয়টাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। সমাপ্ত। গল্প নীল জোনাকি। লেখক গল্পঘর। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান একটি মন্তব্য করে যাবেন। আর আরও নিত্য নতুন গল্প শোনার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারের খেয়াল রাখুন। ধন্যবাদ।